হুম, এই W3 স্কুলের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব গ্রুপে। আপনারা ওখান থেকে এই বেসিক গুলো দেখে নেবেন। আমি শুরু থেকেই বলতেছি। তো আর এর এই বেসিকটা এখান থেকে যাই, ইন্ট্রোডাকশনে চলে যাই। আর মেনলি কি কাজে লাগে সেটা আপনারা পড়ে নিন। আর মেনলি আমাদের অনেক কাজে লাগতে পারে। ডেটা অ্যানালিসিস তো সোজা কথা। ডেটা অ্যানালিসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, আমার মেশিন লার্নিং, ডেটা সায়েন্স মানে এআই এর দিকেও নিয়ে যাওয়া যায়, কিন্তু সব থেকে সহজ হয় পাইথন। আমি এই পাইথন এবং আর এর মধ্যে পার্থক্য করতে যে মানে সহজ ভাষায় বলেছিলাম যে আর এর ডেটা অ্যানালিসিসের জন্য লাইব্রেরি অনেক বেশি পাইথনের থেকে। তবে পাইথন আসলে সহজ। পাইথনে টুকটাক এই যে আমরা যখন দেখবেন সামনে গেলে এই যে আহ, আমি যদি লুপ অথবা ফাংশনের কথা বলি, এই বিষয়গুলোতে কিছু ব্রাকেটস আছে। ব্রাকেট ব্যবহার করি আমরা। সেই ব্রাকেটে অথবা কমাদারিতে কিছু যদি এদিক ওদিক হয়, তখন কিন্তু আর ঠিক মতো রেসপন্স করে না, কিন্তু আবার এরর আসে। কিন্তু আমাদের পাইথনে পাইথনে এই প্রবলেমগুলো হয় না। এই দেখেন এই ব্রাকেট গুলো, এই লাইনগুলো আমি যদি এই লাইন এই স্পেস গুলো মেনটেন না করি, অনেক সময় দেখা যায় এই একই জিনিস লিখেছি কিন্তু স্পেস মেনটেন করি নাই, ব্রাকেট একটু এদিক ওদিক হয়ে গেছে, তখন দেখা যায় যে আর কাজ করে না, কিন্তু পাইথন ঠিকই কাজ করে। তো এই যে লুপ, ফাংশন, আরো যা যা আজকে দেখাবো লজিক্যাল যে বিষয়গুলো, এই প্রত্যেকটা জিনিস আমাদের এই ছোটখাটো জিনিসগুলো জানতে হবে। আমরা বড় যাই করব, মানে আমাদের রিয়েল ডেটা নিয়ে যখন অ্যানালিসিস এর কাজগুলো করব, তখন এই বেসিক এর উপরেই আসলে আমরা কাজ করি। আর অন হয়ে গেছে। একটা নিউ ফাইল তৈরি করে, একটা আর স্ক্রিপ্ট, আমরা যখন কোন একটা কাজ করব নতুন করে, তখন আমরা ফাইলে যাব, ফাইলে যে আমরা একটা নিউ ফাইলে যে আর স্ক্রিপ্ট তৈরি করব, নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করব, যেটার মধ্যে মেইনলি আমরা আমাদের কোডিং গুলো করব। তো আর স্ক্রিপ্ট কন্ট্রোল শিফট এন দিলেও শর্টকাট। আর আমি ইয়া করে দেখালাম। আর এটার একটা নাম সেট করতে পারি চাইলে। পরে যখন সেভ করব তখন এটার একটা নাম সেট করব, আমরা যখন সেভ করব আর কি, কোনো একটা জায়গায় সেভ করব, তখন আমরা এটা একটা নাম সেট করতে পারবো। ধরেন আমি এটা সেভ করি, একটা স্ক্রিপ্টটাই কোনো জায়গায় সেভ করি, আমি ধরলাম ডেস্কটপেই সেভ করব, এটার নাম দেই হচ্ছে প্র্যাকটিস। তো এটার নাম এখন প্র্যাকটিস হয়ে গেছে। তো আমরা এটার মধ্যে প্র্যাকটিস করব। আমি এর আগে বলেছিলাম যে আমাদের কোনো রিসার্চের ক্ষেত্রে বা আমরা যে লাইনে রিসার্চ করি না কেন, আমাদের অবশ্যই আহ, কোন প্যাকেজে আমরা কাজ করব সেই প্যাকেজগুলো ইনস্টল করে নিতে হবে। আর যদি অলরেডি ইনস্টলড থাকে, তাহলে আমরা জাস্ট ওটাকে লোড করে নিব, লাইব্রেরিটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। তো লাইব্রেরি আমাদের, আমি বলেছিলাম যে যদি আমরা গ্রাফ করি, তাহলে আমাদের ggplot2 লাগবে। আর আরো অনেক কিছু আছে। LME4 একটা আছে, ওইটা হচ্ছে যখন আমরা নন প্যারামেট্রিক মেথডে যাই, যখন ডেটা গুলা ইয়া থাকে, অ্যাবনর্মাল থাকে, তখন আমরা ওই রকম বিভিন্ন ইয়াগুলো আছে, ফোরকাস্ট, আমরা যখন ফোরকাস্ট করতে যাই, ওই রিলেটেড তো কাজ করতে গেলে ফোরকাস্ট লাগে। তো এই আর কি। তো ggplot2 আমরা এখান থেকেও অ্যাক্টিভ করে নিতে পারি, অথবা হচ্ছে লাইব্রেরি ggplot2, যেমন এখানে লেখা আসছে লাইব্রেরি ggplot2, এখানে লিখে এন্টার দিলেও এটা কাজ হবে। আবার হচ্ছে এটাকে আমরা কপি করে এখানে লিখে
এটাকে রান করলেও কাজে দিবে। এই যে রান করলাম, এটা এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, যে ক্লিক এটা টিক চলে আসছে, তার মানে এটা অ্যাক্টিভ আছে এখন। এগ্রিকালচারাল কাজের জন্য এগ্রিকলি লাগে, এটা ক্লিক করলে অটোমেটিক ইয়া হয়ে যাবে। এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। যাই হোক, তো আমরা আমাদের কাজে চলে যাই। আমরা আগে বেসিক যেহেতু শিখবো, আমাদের টুকটাক জিনিসগুলো আগে শিখে নিতে হবে। আর এর মধ্যে নর্মাল যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকে, ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো, জাস্ট লিখলেই রেজাল্ট চলে আসে। যেমন দেখেন 5+5, আমি যদি এইটাকেই এখানে রান করি, আমি এখান থেকেও রান করতে পারবো, এই যে W3 স্কুলেও রান করতে পারবো, কিন্তু আমি যেহেতু এই সফটওয়্যারের মধ্যে কাজ করবো, তাই এখানে আমি দেখাচ্ছি। কারণ 5+5 এইটা রান করলে আমাদের 10 অ্যান্সার আসবে। নর্মালি জাস্ট একটা ইয়ার ইকুয়েশন। এই দেখেন 5+5 করাতে আমার রেজাল্ট এসেছে 10। এখানে আমাকে শো করবে। আমি বলেছি যে আমরা যাই কোড করব, যাই লিখবো, সেটার রেজাল্ট আমরা কনসোলের ভিতর দেখবো, যে কনসোলের ভিতরে দেখবো। আর যদি কোনো গ্রাফ তৈরি করি, তাহলে সেটা এই প্লটের মধ্যে থাকবে। প্লট এখানে, প্লট এই জায়গাটাতে থাকবে। সোজা জিনিস। আর এটা আমি যেটাই করি, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, সব রেজাল্ট এরকমই আসবে। আমি দেখি এখানে একটা একটা ধরলাম 25 ইন্টু 5, এটার একটা রেজাল্ট আসবে। ধরলাম হচ্ছে 6 - 3 দিলাম, এটা একটা রেজাল্ট আসবে। 10 ডিভাইডেড বাই 5 এরকম দিলাম, প্রত্যেকটারই রেজাল্ট আসবে। আমি আমি যদি সিঙ্গেল একটার মানে একটার অ্যান্সার চাই, তাহলে আমি শুধু ওইটাকে সিলেক্ট করব। আমি এই লাইনে জাস্ট কারসর মানে ক্লিক করে রান করলেও হবে, অথবা আমি যদি এই ফুলটাকে হাইলাইট করে দেন রান করে তাও হবে। যেমন আমি শুধু এইটাকে চাচ্ছি রেজাল্ট, এই জন্য 25 ইন্টু 5 দিয়েছি, 125 আসছে। আমি যদি চাই সবগুলোর একসাথে রেজাল্ট দেখতে, তাহলে সবগুলোকে একসাথে হাইলাইট করতে হবে আমাদের, করে তারপর রান করতে হবে, তখন সবগুলো রেজাল্ট আসবে। যেমন 5+5 10, 25 ইন্টু 5 হচ্ছে 125। তারপরে যে যে রেজাল্ট গুলো সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আমরা যতটুকু লাইন চাবো যে এইটুকু রান করতে, ততটুকু অংশ, ততগুলো লাইনকে আমার হাইলাইট করতে হবে, তারপর রান দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে টোটাল 7টা লাইন আছে। আমি চাচ্ছিলাম যে 4 থেকে 7 পর্যন্ত যে কয়টা লাইন, সে কয়টা রান করি, এই আর কি। আচ্ছা, এরপরে আসি সিনট্যাক্সের ভিতর ব্যাপারটা। যখন আমরা টেক্সট লিখবো, কোনো টেক্সট লিখবো, সেই টেক্সটটাকে কখন সে আর পড়তে পারে? যখন আমরা এইটাকে, এই দেখবেন এই যে সাইন ইন, এই সাইনের ভিতর রাখবো, তখন একমাত্র আর এটাকে পড়তে পারবো। ইনভার্টেড কমার ভিতরে রাখবো যখন, এই তখন এই লেখাটাকে ও পড়তে পারবে, এছাড়া এটা পড়তে পারবে না। আমি এটা রান করি, দেখেন শুধু হ্যালো ওয়ার্ল্ড আসছে। আমি যদি এটাকে না দিই, তাহলে জাস্ট নর্মাল একটা টেক্সট আসলো, তখন এটা এরর আসতেছে, দেখছেন? আনএক্সপেক্টেড সিম্বল, মানে এইটাকে ও জাস্ট রিড করেছে ঠিকই, কিন্তু এইটা দিয়ে এটা কোনো অ্যানালিসিসের কাজে ও ব্যবহার করতে পারবে না। তো আপনাকে অবশ্যই যাই লিখবেন, মানে টেক্সট আকারে লিখবেন, সেটাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতর রাখতে হবে। এই লেখাটাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। তখন এখন দেখেন এটা গ্রিন কালার হয়ে গেছে, তার মানে এখন ও রিড করতে পারবে। এখন আমি যদি রান করি, তখন এটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে সিনট্যাক্সের বিষয়। আর যদি নিউমেরিক্যাল কিছু হয়, ওইটা জাস্ট আমি যাই লিখবো সেটাই নিবে। গ্রিন কালার আছে, দেখছেন? নিউমেরিক্যাল জিনিসগুলো গ্রিন আছে, আবার এটাও আমি যা লিখেছি তাই গ্রিন আছে। এই আর কি। সিনট্যাক্সের বিষয়টা আপনাদেরকে দেখাই না। এই বেসিক জিনিসগুলো জানতে হবে, কারণ এরর যদি হয়, আপনারা যখন অ্যানালিসিস করবেন, তখন টুকটাক এরর যদি হয়, আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে ভুলটা কোথায় হয়েছে। এই পর্যন্ত গেল। এই যে প্রিন্ট ফাংশন, এই প্রিন্ট ফাংশনটা কিসে কাজে লাগে?
আমরা যাই লিখি সেটা আমরা যদি সেটার অ্যান্সারটাকে প্রিন্ট করতে চাই, শুধু অ্যান্সারটা দেখতে চাই, তখন খালি প্রিন্ট দিব, তাহলেই সেই জিনিসটা আমাদেরকে শো করবে। যেমন আমি একটা জিনিস দেখি, কমেন্ট একটা জিনিস দেখায়, ভেরিয়েবল জিনিসটা দেখায়নি, তারপর একসাথে দেখাচ্ছি। কমেন্ট কি? আপনি যে কাজটা করছেন সেই জিনিসটার বিষয়ে যদি আপনি কমেন্ট লিখে রাখতে চান, কারণ অনেক দেখা যায় যে 200-300 লাইনও হয়ে যেতে পারে অনেক বড় বড় রিসার্চ করার সময়। তখন এর ভিতরে খুঁজে পাবেন কিভাবে যে কোথায় কোন কাজটা করছেন? তো ওখানে কিছু কমেন্ট লিখে রাখতে হয়। এখন আমি যদি আন্দাজে কিছু লিখে রাখি, তখন তো এটা রান করতে গেলে ওই জায়গায় এরর আসে। অথবা আমি যদি এরকম ইনভার্টেড কমার মধ্যে কোনো লেখা রাখি, তখন কিন্তু আমরা ওই লেখাটাকে ওরা মানে অ্যানালিসিসের ভিতরে নিয়ে চলে আসবে। তখন ওইটা কিন্তু এরর ঘটাতে পারে আপনার কাজে। কিন্তু যেটা কমেন্ট হিসেবে আমরা রাখবো সেই জিনিসটাকে ওরা কাউন্ট করবে না, ওইটাকে এররও কাউন্ট করবে না, ওইটাকে মেইন অ্যানালিসিসের ভিতরেও ঢুকাবে না, ওটাকে কোনো ভ্যারিয়েবলই মনে করবে না। তো সেই ক্ষেত্রে কমেন্ট করতে গেলে আমাদের এই যে যাই লিখবো তার আগে একটা হ্যাশ দিব। হ্যাশ দিলে সেই জিনিসটা কমেন্ট হয়ে যাবে। আমি যেমন দিস ইজ আ কমেন্ট লেখাটা, এটা যদি আমি নর্মালি রাখতাম তাহলে অন্য বিষয় হতো। আপনাকে দেখাই আপনাদেরকে। দিস ইজ আ কমেন্ট, এটা এখন ব্ল্যাক কালার আছে, এটা এখন এরর দেখাচ্ছে, দেখছেন? এটা আনএক্সপেক্টেড টোকেন। তো এটা যদি আমি ইনভার্টেড কমার মধ্যে দেই, তখন এটাকে ওরা অ্যানালিসিসের ভিতরে ঢুকাই ফেলবে। তখন এটা এরর ঘটাতে পারে, মানে আপনার মেইন রেজাল্টে প্রবলেম করবে। কিন্তু এটা আমি এখনো এরকম চাই না, আমি চাই এটা কমেন্ট হিসেবে থাক। তখন আমরা এটার আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দেব, তখন এটা আর কোনো অ্যানালিসিসের ভিতরে আসবে না। এটা জাস্ট একটা কমেন্ট হিসেবে থাকবে, দিস ইজ এ কমেন্ট লেখা এরকমই থাকবে। না এটা একটা এরর, না এটা সরাসরি অ্যানালিসিসের ভিতরে ঢুকবে, এটা একটা কমেন্ট। ঠিক আছে? তো আপনি এরকম কমেন্ট দিলেন, ধরেন এটার কমেন্টের নাম দিলাম হচ্ছে আমি এটার কমেন্টের নাম দিলাম, আমি কয়েকটা বিষয় কাজ করব তো সেগুলার নাম এখানে দিই। যেমন আমি দিলাম আহ, এটার নাম দিলাম হচ্ছে, এটাকে কাছে রাখি, এটার নাম দিলাম ম্যাথ। তারপর আরেকটা কমেন্ট রাখি, সেটার নাম দিলাম হচ্ছে ডেটা টাইপ। এগুলো দেখবো এই কারণে। আরেকটার নাম দিই ধরেন লুপ, আরেকটার নাম দিই ফাংশন। ফাংশন। তো আমরা আপাতত এই কয়টা জিনিস দেখবো, দেখে এরকম। তো ম্যাথের দিক থেকে আমরা কি দেখেছিলাম? 5+5 এটা দেখেছি, আর ধরলাম যে 6-2 এরকম, যাই হোক একটা। ধর ডেটা টাইপ, আস্তে আস্তে যাই একটা একটা করে। তো কমেন্টের বিষয়টা বুঝলেন, সিনট্যাক্স এর বিষয়টা বুঝলেন, এবার ভ্যারিয়েবলস এর বিষয়টা একটু দেখেন। আপনারা কিন্তু একসাথে অনেকগুলো কমেন্ট লিখতে পারবেন, একাধিক লাইন কমেন্ট লিখতে পারবেন চাইলে, কোনো সমস্যাই না। আচ্ছা, ভেরিয়েবল, ভেরিয়েবল সোজা ভাষায় যেটা বলবো, আমি ভেরিয়েবল একটা ইয়া মানে কি বলে একটা ওয়ার্ডের মতো ধরবো, যেটার ভিতরে আমরা ভ্যালু মানে আমাদের যে ডেটা সেটা অ্যাসাইন করে দেব। ঠিক আছে? স্টোর করব, মানে একটা ওয়ার্ড ভেরিয়েবল কি করবে, একটা কন্টেইনার হিসেবে ব্যবহার করবে ডেটার। আপনার যে ডেটাগুলো নিয়ে আপনি কাজ করবেন, এটা নিউমেরিক হোক, লজিক্যাল হোক, অথবা হচ্ছে আহ, কোনো কি বলবে ক্যারেক্টার হোক। ক্যারেক্টার বলতে আমরা যে নাম বা ওয়ার্ড বা ইংলিশ টেক্সট সেটাকে আমরা ক্যারেক্টার বলি, স্ট্রিং বলি, ক্যারেক্টার অথবা স্ট্রিং বলি। সেইটা হোক, অথবা হচ্ছে লজিক্যাল হোক, অথবা হচ্ছে নিউমেরিক্যাল হোক, এগুলোকে যে কন্টেইনারের মধ্যে আমরা অ্যাসাইন করে দেব সেটা হচ্ছে ভেরিয়েবল। যেমন এখানে একটা কথা দেখেন, এই অংশটা, এটা আমি কপি করে এখানে নিয়ে যাই, তারপর দেখাচ্ছি। ডেটা টাইপের পরে এটা এখানে দিই ভেরিয়েবল, উপরে যাই ভেরিয়েবল।
আচ্ছা, আমি একটা ভেরিয়েবল নিলাম নেম, আরেকটা ভেরিয়েবল নিলাম এজ। তো নেমের মধ্যে আমি জন এই লেখাটা রাখবো। আমি এই যে সাইনটা লেস দেন আর ড্যাশ, ড্যাশ না এটা হাইফেন আর কি, লেস দেন হাইফেন, এইটা দিয়ে আমি এই জন ওয়ার্ডটাকে অ্যাসাইন করে দিলাম এই নেমের ভিতরে। ঠিক আছে? তো আমি এই জনকে যদি শুধু জনকে আমি যদি ই করি, এই জনকে আমি রান করি, তাহলে শুধু জন প্রিন্ট হয়েছে, জন লেখাটা প্রিন্ট হয়েছে। এখন আমি এইটাকে ভেরিয়েবলটাকে আমি এই যে জন এই ভেরিয়েবলটাকে একটু রান করি। এটার মানে হচ্ছে এই নেম যে ভেরিয়েবল সেটার ভিতরে আমি জন ওয়ার্ডটাকে অ্যাসাইন করে দিয়েছি। এখন আমি যদি শুধু নেমটাকে প্রিন্ট করি তাহলে জন লেখাটা আসবে। আমি যদি এরকম লিখি যে প্রিন্ট প্রিন্ট নেম, ঠিক আছে? আমি যদি নেমটাকে শুধু প্রিন্ট করি তাহলে দেখবেন কি আসে। আমি এটুকু প্রিন্ট করে ফেলি, প্রিন্ট রান করি, দেখেন জন আসছে। কেন জন দেখাইলো নেমটা? কারণ নেমের ভিতরে কি আছে, জন জনকে আমি অ্যাসাইন করে দিয়েছি। এই জন এই যে এটা কিন্তু একটা ক্যারেক্টার, এই ডেটা টাইপটা হচ্ছে একটা ক্যারেক্টার। এখন এই জনকে আমি অবশ্যই কিভাবে লিখেছি, এই যে ইনভার্টেড কমার ভিতরে লিখেছি, নইলে কিন্তু জন লেখাটাকে ওরা কিন্তু রিড করতে পারতো না। তো জন এই নামটা এটা আমি এই নেম ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিয়েছি, এই কারণে প্রিন্ট নেম দিছি, পরে আমার জন অ্যান্সারটা আসছে। ঠিক আছে? সেম আমি যদি কোনো নিউমেরিক ভ্যালু অ্যাসাইন করতে চাই, সেম এরকম এজ এর মধ্যে আমি এজ এটা 40, এইটা আমি এই যে এই সিম্বল দুইটা লেস দেন আর হচ্ছে হাইফেন, এইটা দিয়েও আমি অ্যাসাইন করতে পারি, ইকুয়াল সাইন দিয়েও আমি অ্যাসাইন করতে পারি। দেখেন এজ ইকুয়ালস টু 40, এটা দিয়ে আমি অ্যাসাইন করে রান দিলাম, এজ এর মধ্যে 40 চলে আসছে। এখন আমি প্রিন্ট দেব এজ, প্রিন্ট এজ, প্রিন্ট এজ, এটা এখন প্রিন্ট দেই, দেখেন 40 আসছে, দেখছেন? তো এজ এর মধ্যে আমি অ্যাসাইন করেছি 40 আর প্রিন্ট দিয়েছি এজ, দেখুন 40 অ্যান্সার দেখাচ্ছে। ঠিক আছে? তো আমি দুইটা সাইনই ব্যবহার করতে পারবো, লেস দেন হাইফেন অথবা ইকুয়াল, দুইটা সাইনই ব্যবহার করতে পারবো। এই গেল হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করা। এবার ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে আমাদের। এই প্রত্যেকটা বিষয় এখানে আছে। কনক্রিট এলিমেন্টস, কনক্রিট এলিমেন্টস বলতে ওই যে একটা একটা বিষয় যেগুলো আমরা দিয়েছি, আর মাল্টিপল যদি কিছু দেই সেটাও আমরা এখানে অ্যাড করতে পারবো। যেমন দেখেন একটা ভেরিয়েবল আমি পেস্ট, এই যে এই ফাংশনটা এটার একটু কাজ দেখাচ্ছি, এটা কাজ দেখাই আমি। পেস্ট ভেরিয়েবল কি কাজ করে একটু পরে দেখাচ্ছি। এখানে দেখেন টেক্সট ওয়ান, এইটা একটা ভেরিয়েবল ধরলাম, সেটার মধ্যে আমি অ্যাসাইন করব হচ্ছে, এটার ভিতরে আমি অ্যাসাইন করলাম ধরেন 50, 50 এই টেক্সট ওয়ান এর ভিতরে, আর টেক্সট টু ধরলাম, টেক্সট টু এটার ভিতরে আমি অ্যাসাইন করব ধরলাম ধরেন 25। তো আমি টেক্সট ওয়ান এর মধ্যে আছে 50, টেক্সট টু এর ভিতরে আছে 25। এখন পেস্ট ফাংশনটা মেইনলি কাজ করে কি, পেস্ট তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর টেক্সট ওয়ান কমা টেক্সট টু, এর মানে হচ্ছে আমার দুইটা ভেরিয়েবলকে একসাথে দেখাবে। ঠিক আছে? আমি এই যে এই দুইটা একসাথে যেহেতু আমি রান করব, তাই আমি এটা রান করে নিই, মানে এই দুটার মধ্যে অ্যাসাইন হয়ে গেল। এখন পেস্ট টেক্সট ওয়ান টেক্সট টু যদি আমি রান করি তাহলে এটা পেস্ট টেক্সট ওয়ান টেক্সট টু দিলাম, এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট। আবার হচ্ছে আমি যদি ম্যাথমেটিক্যাল কোনো কিছু করতে চাই, দেখেন ধরেন টেক্সট টেক্সট ওয়ান প্লাস টেক্সট টু, যেহেতু আমি টেক্সট ওয়ান এবং টেক্সট টু এর মধ্যে এটা অ্যাসাইন করা আছে, আমি যদি এইটুকু রান করি
সহজ ভাষা দেখেন কিলো কাজ করে না কেন। রান টেক্সট টু নট ফাউন্ড। ও এখানে আর আসছে, সরি, এই কারণে এই ভুলটা হইতেছে। বানান ভুল ছিল, যাই হোক। টেক্সট টু আবার রান করি, তাহলে এখন আবার অ্যাসাইন হইলো, এখন ঠিক কাজ করবে। এই যে 75%। দেখছেন, এই যে একটু এদিক ওদিক হইলে, একটা লেটার এদিক ওদিক হইলেও কিন্তু কাজ করবে না। তো এই দুটো অ্যাসাইন, এখন পেস্ট টেক্সট ওয়ান টেক্সট টু দেই। এই দেখেন দুইটাকে পাশাপাশি দেখাচ্ছে। পেস্ট কখন কাজ কর, পেস্টের মানেই হচ্ছে দুইটা ডেটাকে পাশাপাশি দেখানো। আমরা যখন ওই যে কোনো বিন্দু বুঝাই, বিন্দুকে এক্স কমা ওয়াই করে বুঝাই না, পাশাপাশি লিখে, তো ওই রকম এই জিনিসটাকে বোঝায়। পেস্ট টেক্সট ওয়ান টেক্সট টু দেওয়ার কারণে 50 আর 25 এই দুইটা ভ্যালুকে পাশাপাশি দেখাচ্ছে। ঠিক আছে, পেস্ট ফাংশনের কাজ হচ্ছে এরকমই। পেস্ট ব্র্যাকেটে আপনি যতগুলো দিবেন সবগুলোকে পাশাপাশি দেখাই দেবে। আমি টেক্সট টু এর জায়গায় টেক্সট থ্রি দিয়ে যদি টেক্সট থ্রি, টেক্সট থ্রির মধ্যে আমি আরেকটা কিছু অ্যাসাইন করে দিই, ধরেন টেক্সট থ্রি, এটার মধ্যে আমি অ্যাসাইন করলাম হচ্ছে 30। এখন আমি এটাকেও রান করি, আর এই টেক্সট 1 2 3 এটাকেও রান করি। এখন তিনটা ডেটাকে একসাথে দেখাচ্ছে, 50 25 and 30 পাশাপাশি দেখাচ্ছে। পেস্ট ফাংশনের কাজ হচ্ছে এটা, এটা খুব কাজে লাগবে আপনাদের, এই পেস্ট ফাংশনটা কাজে লাগবে, ভেরিয়েবল অ্যাসাইন করা এগুলি কাজে লাগবে আপনাদের। তো এই গেল হচ্ছে এইটা, মাল্টিপল ভেরিয়েবল একসাথে অ্যাসাইন করা যায়। দেখেন, ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, ভেরিয়েবল 3 আর অরেঞ্জ, এই কথাটাকে আমি একটু এখানে নিয়ে আসি। এটা দিয়ে কি বুঝতেছেন? এই অরেঞ্জ ওয়ার্ডটা, সেটা আমি ভেরিয়েবল 3 এর ভিতর অ্যাসাইন করলাম, এরপর ভেরিয়েবল 3 কে ভেরিয়েবল 2 এ অ্যাসাইন করলাম, 2 কে আবার 1 এর মধ্যে অ্যাসাইন করলাম। আমি যদি এটা পুরোটা রান করি, আমি এটা রান করলাম, এখন আমি যেটাই পেস্ট করব, আমি যদি ভেরিয়েবল 1 পেস্ট করি তাও অরেঞ্জ আসবে, 2 পেস্ট করলেও অরেঞ্জ আসবে, 3 পেস্ট করলেও অরেঞ্জ আসবে। হ্যাঁ, প্রিন্ট, PRINT, প্রিন্ট ধরলাম BAR1, এটাকে আমি যদি এখন প্রিন্ট করি, দেখবেন অরেঞ্জ আসছে। এখন আমি যদি ভেরিয়েবল 1 পেস্ট না করে 2 পেস্ট করি, প্রিন্ট করি, সরি, তাও অরেঞ্জই আসবে, কারণ আমি অরেঞ্জ ওয়ার্ডটাকে 3 এর মধ্যেও ঢুকাইছি, 3 কে 2 এ, 2 এর মধ্যে 2 কে 1 এ, আমি তিনটা ভেরিয়েবলেই অরেঞ্জ কে অ্যাসাইন করেছি, আমি যেটাই ইউজ করব। এখন আমি VAR মানে ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2, ভেরিয়েবল 3 যেটাই ইউজ করি, এটা আসলে মিন করতেছে এই অরেঞ্জ কে। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন করলাম আর কি। কোনো কিছু না বুঝলে সঙ্গে সঙ্গে বলবেন। ভেরিয়েবল নেম, হ্যাঁ, কে কিছু বলবেন? শিবলি ভাই বলেন। জি ভাই। হুম ভাই, আর স্টুডিওতে হুম যখন কোনো ফাইল ওপেন করব, তখন হুম সেটা মানে কি এর ভিতরে রাখবো? এখানে দুইটা অপশন আছে। আচ্ছা, আর নোটবুক একটা আছে, আর একটা মার্কডাউন। মানে স্টোর করা বুঝি নাই। হচ্ছে আর স্টুডিও যে ইয়াটা আছে, সফটওয়্যারটা, হুম ওইখানে যখন কিছু ওপেন করব, হুম তখন মানে ফাইলটা কিভাবে মানে কোনটাতে রাখবো? আর নোটবুক নাকি আর মার্কডাউন, দুইটা ইয়া দেখলাম। সেভ করার সময় জি জি, ও মানে একটা ওপেন করার সময়, যেমন আপনি যেমন ওপেন করছেন। আমরা তো এই যে আর স্ক্রিপ্ট হিসেবে সেভ করি, পরে ওপেন করলে আর স্ক্রিপ্ট ক্লিক করলে অটোমেটিক ওপেন হয়ে যায়।
যে স্ক্রিপ্টে কাজ করতেছি সেটাই ওপেন হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। ধর আমি যখন খুললাম তখন ফাইলে যে নিউ ফাইলে যে আর স্ক্রিপ্ট করলাম, পরে আবার ওটাকে সেভ করেছি। এই যে এগুলি তো আচ্ছা, আপনি যদি সেভ করেন তাও হবে, কিন্তু আর স্ক্রিপ্টটাকে আমরা ওপেন করি, আবার হচ্ছে আর স্ক্রিপ্টটাই সেভ করি। ধরুন ফাইলে যে সেভ অ্যাজ দিলাম, তারপরে এখানে আমি একটা নাম দিয়ে সেভ করছিলাম, এই প্র্যাকটিসটা নাম দিয়ে সেভ করছিলাম। কারণ আমি যদি ফার্দার এটা ওপেন করতে অফ করে দেই এটা যদি, তখন আমি সরাসরি ওই আর যে স্ক্রিপ্টটা ওখানে ডাবল ক্লিক করলে এইটাই জাস্ট এইটাই ওপেন হয়ে যাবে, সরাসরি ওপেন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েবল নেম কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল, আমি কোন টাইপের ইয়াগুলো লিখতে পারবো? দেখেন, শুধু লেটার দিয়ে লিখতে পারবো, লেটারের মাঝখানে আন্ডারস্কোর দিয়ে লিখতে পারবো। আর এর ভিতরে কখনো স্পেস কাজ করে না। আপনার স্পেস কখনো আর এর ভিতর কাজ করবে না। আপনি কোনো স্পেস দিলে সে স্পেসটাকে ও রিড করতে পারবে না। আপনি যদি কোনো লেখা একটা সেন্টেন্স লেখেন, ধরেন জন ইজ আ গুড বয়, এরকম সেন্টেন্স লেখেন, সেখানে তো আপনার স্পেস লাগবে, কিন্তু তখন তো ইনভার্টেড কমার ভিতরে থাকবে, তখন ওটা ও রিড করতে পারবে। কিন্তু জাস্ট একটা ওয়ার্ড, আপনি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, তো ওখানে কোনো স্পেস রাখতে পারবেন না। আইদার আপনাকে সরাসরি লিখতে হবে যে এরকম, অথবা হচ্ছে আপনাকে এরকম আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। ইভেন আপনি ধরেন যে এক্সেল শিটের মধ্যে আপনার ডেটা রাখছেন, সেই এক্সেল শিটের নাম, অথবা এক্সেল শিটে যে কলাম গুলাকে তো আপনি কলাম গুলার একটা নাম দেন, সেখানেও যদি স্পেস রাখেন তখন ও পড়তে পারবে না। যেমন আমি দেখাই, ডেটা দেখাই, এটা দেখাই। যেমন এইটার আমি যদি এটার নাম, এটার যে কলামের নাম বলি অথবা রো এর যদি কিছু লিখি, এগুলাতে আমি যদি এইরকম যেমন এই দেখেন পার্সেন্ট পলেন, এটাকে আমি কেন আন্ডারস্কোর দিছি? আমি যদি এই এক্সেলটা যদি আমি লোড দিতাম, আমি যদি এই পার্সেন্টের পরে এই যে এখানে আন্ডারস্কোরটা না লিখতাম, তাহলে এই কলামটা কেউ পড়তেই পারতো না। এই কারণে আমার যাই এখানে লিখবো, কলামকে ডিক্লেয়ার করব অথবা হচ্ছে রো কে ডিক্লেয়ার করব, আমাকে এখানে অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে এই কলামের নামগুলোতে। আমি এইটার ভিতরে ডেটাগুলো রাখছি যেহেতু, তো এগুলো আমাকে অবশ্যই এরকম আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে। অথবা আমি যে এক্সেল শিটটার নাম সেট করব, যেমন পোলেন আন্ডারস্কোর এসি লিখেছি, স্ট্যান্ডার্ড এরর আর কি এসই। তো এখানেও আমি যদি নাম পোলেন আন্ডারস্কোর এসি না লিখতাম, তাহলে এইটাকে লোড নিতে পারতো না আর। তো আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি এই এক্সেল শিট যেখানে ডাটা রাখছেন, সেই ডেটা শিটের নাম, এক্সেল শিটের নাম, অবশ্যই নামটাতে কোনো স্পেস রাখতে পারবেন না। আর স্পেস না রেখে যদি স্পেস দিতে চান, তাহলে ওইটার বদলে, স্পেসের বদলে আপনাকে আন্ডারস্কোর রাখতে হবে। ইভেন এটার ভিতরেও যা কিছু লিখবেন আন্ডারস্কোর দিয়ে লিখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না পড়তে। এরপরে হচ্ছে এর ভিতরে যে কোনো জায়গায় আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবেন, যেমন এখানে ভিটা বড় করছে, আবার সবগুলা ক্যাপিটাল করতে পারবেন। তারপরে টেক্সটের সাথে ইয়াও রাখতে পারবেন, নিউমেরিক ভ্যালু রাখতে পারবেন, ডট দিয়ে স্টার্ট করতে পারবেন, এগুলা ভ্যালিড। এই টাইপের ভেরিয়েবল গুলো ব্যবহার করা ভ্যালিড আপনার জন্য। কিন্তু এই টাইপের এইভাবে ভেরিয়েবল রাখতে পারবেন না, এতে করলে আর কাজ করবে না। যেমন টু মাই ভিআর, মানে আগে নিউমেরিক কোনো কিছু আনতে পারবেন না, নিউমেরিক কোনো কিছু পরে আনতে পারবেন কিন্তু আগে আনতে পারবেন না। আবার হচ্ছে মাই, এই হাইফেন ব্যবহার করতে পারবেন না। তারপর স্পেস রাখতে পারবেন না, যে এখানেই দেখানো আছে স্পেস রাখতে পারবেন না।
তারপরে এই যে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন মাঝে, আন্ডারস্কোর আগে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এই টাইপের ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না। হ্যাশ, তারপরে এন্ড, এই টাইপের কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন না। কোনো লজিক্যাল কিছু ব্যবহার করতে পারবেন না। ট্রু, ফলস, এগুলা লজিক্যাল ভ্যালু তো। তো এই টাইপের কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। ট্রু অথবা ফলস এই টাইপের কিছু ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবেন না। এই হচ্ছে বিষয়। এই জিনিসটা মনে রাখবেন। কোন জিনিসগুলো ব্যবহার করা যায়, কোনগুলো ব্যবহার করা যায় না। এটা মনে রাখবেন। এবার আমি ডেটা টাইপে চলে যাই। ডেটা টাইপ। অনেক টাইপের ডেটা হয়। নিউমেরিক, সহজেই যে আমরা দেখলাম, কোনো কিছুর দশমিকেও হোক অথবা সরাসরি ইন্টিজার হোক, যাই হোক, নেগেটিভ পজিটিভ যে কোনো নিউমেরিক ভ্যালুই হচ্ছে নিউমেরিক ডেটা টাইপ। ইন্টিজার হচ্ছে যেমন এই যে লিটার, আমরা বিভিন্ন ইয়া দিই না, কি বলে এটাকে, কি বলে, ইউনিট, ইউনিট সহ করি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। আর কমপ্লেক্স কোনটা? ওই যে কমপ্লেক্স 9+3i, এটা আইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, যেটা ইমেজিন করে, যেটা সেই ইমাজিনারি পার্ট। এইভাবে আমরা যাই লিখি সেটা কমপ্লেক্স না? তারপর ক্যারেক্টার কি? আমরা যাই লিখবো মানে টেক্সট আকারে আর কি, যাই লিখবো সেটাকে হচ্ছে ক্যারেক্টার বলতেছি। এগুলোকে আমরা স্ট্রিং বলি মেইনলি। এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর বুলিয়ান যে বুলিয়ান্স যেগুলো মানে ট্রু অর ফলস, এগুলা অ্যান্ড অর, এগুলো হচ্ছে লজিক্যাল। অ্যান্ড অর, ট্রু ফলস, এগুলো হচ্ছে লজিক্যাল। তো এই কয়েকটা ডেটা টাইপ আছে মেইনলি। ঠিক আছে? এখন আমি যদি এই ক্লাস ফাংশনটা ব্যবহার করি, এই ক্লাস ফাংশনটা আমাকে মেনশন করে দিবে এটা কোন টাইপের ডেটা। যেমন আমি এটা কপি করে নিয়ে যাই, যেমন ডেটা টাইপের ভিতরে আমি পেস্ট করলাম। তো ডেটা টাইপের ভিতরে আমি দেখলাম কি, এক্স হচ্ছে 10.5, এইটা আমি ভ্যারিয়েবলকে, এই ভ্যারিয়েবলটা আমি অ্যাসাইন করলাম। এক্স এর ভিতরে কি আছে? 10.5। এটা কোন ক্লাস? আমি যদি এইটুকু রান করি, আমাকে কি দেখাবে দেখি। এটা এটা হচ্ছে নিউমেরিক টাইপের ডেটা। তা 10.5 হচ্ছে তাহলে কি? নিউমেরিক। ক্লাস ফাংশনটা ব্যবহার করলে আমরা বুঝে যাব এটা কি, নিউমেরিক না অন্য কিছু। ইন্টিজার টাইপ কিনা এটা দেখি। 1000 লিটার এটা বোঝাচ্ছে, ধরেন এক্স এর মধ্যে আমি কি দিলাম? 1000 লিটার, ক্লাস এক্স দিই, দেখেন ইন্টিজার দেখাচ্ছে। 9i+3 এটা দিলে কি দেখাবে? কমপ্লেক্স দেখাচ্ছে। সেম, যে আর ইজ এক্সাইটিং, এই পুরা সেন্টেন্সটাকে আমি ইনভার্টেড কমার মধ্যে রাখছি। তো এইটাকে কি ডেটা দেখায় দেখি। এই যে ক্যারেক্টার। আর ট্রু, ট্রু হচ্ছে লজিক্যাল। ক্লাস ফাংশন দিয়ে আমরা দেখতে পাবো যে কোন টাইপের ডেটা। আজকে অনেকগুলো ফাংশন দেখেছি, অনেকগুলো না, এই যে প্রিন্ট ফাংশন, প্রিন্ট দেখেছি, পেস্ট দেখেছি, তারপরে হচ্ছে ক্লাস ফাংশন দেখেছি। এই তিনটা ফাংশন দেখেছি আমরা। আর কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেটা দেখলাম। এরপরে আসি হচ্ছে লুপ। লুপ না, সরি, এখন দেখি নেক্সট কি আছে এখান থেকে। এই গেল হচ্ছে ডেটা টাইপ। আর নাম্বারসে যাই। নাম্বার, নাম্বার হচ্ছে 3 রকমের। এই যে নিউমেরিক, ইন্টিজার এন্ড কমপ্লেক্স নাম্বার। আই দিয়ে দিলেই কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, আর যদি কোনো ইউনিট দিয়ে দেই তখন এটা ইন্টিজার হয়ে যাবে। আর জাস্ট নাম্বার তো নাম্বারই, নিউমেরিক যেটা সেটা নাম। এগুলো হচ্ছে নাম্বার। এখন একটা বিষয় হচ্ছে, তো আমাদের যে ডেটা টাইপ গুলো আছে, আমাদেরকে অলওয়েজ এর কোনো কাজ যদি করতে হয় অবশ্যই ডেটা টাইপ সেম রাখতে হবে। হ্যাঁ, ধরেন আমি যদি নিউমেরিক ডেটার সাথে কোনো আহ, এখান থেকেই দেখাই, আমি এক্স কে ডিক্লেয়ার করলাম হচ্ছে, ধরেন এটা নিউমেরিক, এক্স হচ্ছে 10.5 দিলাম, আর এইটাকে আমি দিলাম হচ্ছে ওয়াই, ওয়াই ধরলাম, এটাকে আমি ওয়াই ধরলাম। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে 10.5 আর ওয়াই হচ্ছে আর
ইজ এক্সাইটিং, এই লেখাটা। এখন আমি যদি এখানে কাজ করি, এক্স প্লাস ওয়াই দেই, এখন দুইটা যেহেতু ডেটা টাইপ আলাদা, এক্স প্লাস ওয়াই যেহেতু ডেটা টাইপ আলাদা, এরা কাজ করবে না। এক্স প্লাস ওয়াই দেই, রান করি, দেখেন এরর আসছে। ঠিক আছে, নন নিউমেরিক আর্গুমেন্ট টু বাইনারি অপারেটর, মানে এক্স হচ্ছে আমার নিউমেরিক আর ওয়াই নন নিউমেরিক, এর মধ্যে কোনো কাজ হবে না। ঠিক আছে, আমাকে অবশ্যই ডেটা টাইপ সেম রাখতে হবে, মানে সেম ডেটা টাইপের মধ্যে কাজ করবে, ভিন্ন ডেটা টাইপ নিয়ে কখনো কাজ করা যাবে না, মানে ভিন্ন ডেটা টাইপ একটার সাথে এরকম কোনো ভাবে কাজ করবে না। আমাকে কাজ করতে গেলে অবশ্যই ডেটা টাইপ সেমটার সাথে সেম রাখতে হবে। যেমন আমি এটাই ধরলাম, এটা ওয়াই ধরলাম, ধরুন এটা হচ্ছে কমপ্লেক্স, তো এটাকে আমি রান করি, তাহলে ওয়াই হচ্ছে 9i প্লাস 3। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই এখন দিয়ে দেখি কাজ করে কিনা। নিউমেরিক হলে কাজ করার কথা, আমি তাও দেখি। কই গেল এক্সটা, কই গেল এই এক্স, এক্স রান করলাম, ওয়াই রান করলাম, এরপরে এক্স প্লাস ওয়াই রান করি। হ্যাঁ, নিউমেরিক যেহেতু এটা নাম্বার, এই কারণে কাজ করছে, কিন্তু ক্যারেক্টারের সাথে কাজ করতো না। যেহেতু আমি কমপ্লেক্স নাম্বার অথবা হচ্ছে ইন্টিজার সবকিছু একসাথে, যেহেতু নাম্বার, নাম্বার টাইপ, তিনটাই নাম্বার টাইপ, সো এগুলা কাজ করতেছে, কিন্তু ক্যারেক্টারের সাথে কিন্তু কাজ করেনি। ক্যারেক্টারের সাথে ক্যারেক্টারই কাজ করবে শুধু, এরপর লজিক্যালের সাথেও কাজ করবে না। দেখি লজিক্যালের সাথে ট্রাই করে দেখি। এখানে ওয়াই দিলাম, ওয়াই হচ্ছে ট্রু, রান করি, পরে এক্স প্লাস ওয়াই কে টার্ন করি। এক্স তো আমি অলরেডি বলেছি যে এটা এক্স তো আমি আরেকবারই করি, রান করি, এখন এক্স প্লাস ওয়াই 11.5। আর যদি ইন্টিজারকে রান করে দেখি, এক্স কেও ডিক্লেয়ার করলাম, ওয়াই ও ডিক্লেয়ার করলাম, এখন এটাকে রান করে দেখি, শুধু নিউমেরিক পার্টটুকু অ্যাড হয়েছে, এলটা দেখায় নাই। এক্স এ ছিল হচ্ছে 10.5 আর ওয়াই এর ভিতরে আমি 1000 লিটার দিয়েছিলাম, শুধু নিউমেরিক পার্টটুকু যোগ করে দেখাই দিছে, আমাকে এই লিটার অংশটা দেখায়নি। ঠিক আছে, আর ট্রু কে ওরা ধরছে 1, ট্রু কে 1 ধরছে, ফলস কে হয়তো 0 ধরবে। দেখি এটা আমি ফলস লিখি, ফলস, ওয়াই হচ্ছে ফলস, এক্স হচ্ছে 10.5 আর ওয়াই হচ্ছে ফলস। এখন এক্স প্লাস ওয়াই রান করি, ফলস কে 0 ধরছে, দেখছেন ফলস কে 0 ধরছে, ওয়াই কে 1 ধরছে, ফলস কে 0 ধরছে, 1 প্লাস 0, 1 আর 0 এই দুইটা এইভাবে ধরে, ওই যে অন অফ এর মতো, ট্রু হলে অন, ফলস হলে অফ, এরকম। তো এই কারণে 10 প্লাস 1 যোগ করে আমাকে 11.5 দেখাইছিল ট্রুর সাথে যখন যোগ করছি, আর যখন ফলস কে এক্স আর ওয়াই এর সাথে যোগ করছি তখন কিন্তু 10.5ই দেখাচ্ছে, মানে এক্স এর ভ্যালুটুকু দেখাচ্ছে, ওয়াই এর ভ্যালু আর দেখাইতেছে না, ফলস হচ্ছে 0 ধরছে। ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারের সাথে কিন্তু কোনোভাবেই কাজ করেনি, ক্যারেক্টারের সাথে শুধু ক্যারেক্টারই কাজ করবে। যেমন ধরি এই ওয়াই কে আমি আর ইজ এক্সাইটিং লিখলাম, আমি এক্স এর মধ্যে ধরেন যে অন্য একটা লিখি, মাই দিলাম, মাই দিলাম, তাহলে এক্স হচ্ছে মাই, এটা কিন্তু ক্যারেক্টার, আর ওয়াই হচ্ছে আর ইজ এক্সাইটিং। এখন দেখবেন কাজ করবে,
প্লাস দিলে কাজ করবে না, পেস্ট দিলে কাজ করবে, পাশাপাশি লেখা দেখাইতে হবে। যেমন PASTE পেস্ট, ব্র্যাকেট দিলাম এক্স কমা ওয়াই, এক্স এর মধ্যে ওইটা, ওয়াই এর মধ্যে এক্স এর মধ্যে মাই, আর আর এর মধ্যে আর ইজ এক্সাইটিংটা হচ্ছে ওয়াই। তো পেস্ট এক্স ওয়াই দিই, কাজ হয় না, আবার ডিক্লেয়ার দিতে হবে সম্ভবত, এক্স রান ওয়াই রান পেস্ট এক্স ওয়াই, কাজ করতেছে না। পাশাপাশি রাখতে হবে। এখন দেই, তাও কাজ করতেছে না, কি প্রবলেম ভাই হলো এখানে কি পি বড় হাতের, পেস্টের পি বড় হাতের আছে কারণে হচ্ছে না নাকি? দেখি তো। এই কারণে, কারণ ফাংশনটা তো ছোট হাতের, PAST, দেখি আবার লিখি পেস্ট, দেখছেন ফাংশনটা ছোট হাতের লেখা, এই কারণে কাজ করতেছে। পি বড় হাতের ছিল দেখে কাজ করেনি। এরকম টুকটাক ভুল হয়, যে এই জিনিসগুলা যদি আমি না বুঝি তাহলে এই জিনিসগুলা আমরা ধরতে পারবো না। এই কারণে হচ্ছে একদম ক্ষুদ্র অতি ক্ষুদ্র বেসিক গুলো আমাদের শিখতে হবে। এই কারণেই কাজ করে নাই, ফাংশনটা বুঝে নাই ওই। এখন পেস্ট হচ্ছে মাই আর ইজ এক্সাইটিং, এরকম। এই গেল হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন এবং হচ্ছে ডেটা টাইপ বোঝা। এরপরে আসি ম্যাথ। ম্যাথ তো আমরা দেখছি আগেই। ম্যাথে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, ম্যাক্সিমাম মিনিমাম, এটা বের করতে গেলে কি হবে, স্কোয়ার রুট, তারপরে অ্যাবসোলুট ভ্যালু, এই ফাংশনগুলো একবার দেখি। ম্যাথ কই, ম্যাথ এই যে, সবগুলো একসাথে নিয়ে দেখাই। স্কোয়ার রুট, এই যে তিনটা নাম্বার দিলাম 5, 10 এন্ড 15, এর মধ্যে ম্যাক্সিমাম কত মিনিমাম কত সেটা দেখাবে। এগুলোর জন্য ম্যাক্স মিন, আর স্কোয়ার রুটের জন্য SQRT, এরকম ছোট ছোট ম্যাথমেটিক্যাল ফাংশনস আছে। তারপরে অ্যাবসোলুট নাম্বার, এগুলো রান করে দেখায়। তো এখানে 15 ম্যাক্সিমাম, তাই 15 দেখাচ্ছে, মিনিমাম 5, স্কোয়ার রুট 16 স্কোয়ার রুট 4, এই যে অ্যাবসোলুট নাম্বার ABS, মানে মাইনাসটাকে বাদ দিয়ে যাবে, জাস্ট পজিটিভ ভ্যালুটুকু রাখবে, অ্যাবসোলুট নাম্বারটা আর কি, এটা দিবে। এরকম টুকটাক যে মানে ম্যাথমেটিক্যাল ফাংশনস গুলো আছে, সেগুলো আমাদের জেনে নিতে হবে যে কোনগুলো কোন কাজে লাগে। আচ্ছা, সেলিং ফাংশনটা কি করে, রাউন্ড দ্য নাম্বার আপওয়ার্ডস টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, রাউন্ড করবে নিয়ারেস্ট ইন্টিজারের সাথে। আর হচ্ছে ফ্লোর যেটা, সেটা ফাংশন রাউন্ডস আ নাম্বার ডাউনওয়ার্ডস টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার। দেখি এটাকে রান করে দেখি কি আসে। সেলিং দেই আর ফ্লোর দেই, কি আসে, এটাকে ক্লিন করি। ব্র্যাকেট তো দেওয়াই আছে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, সেলিং এ কি করছে, রাউন্ড করছে নিয়ারেস্ট ইন্টিজার, মানে উপরে 1.4 এর উপরে কে 2, এখানে 2 হয়েছে সিলিং এর জন্য। আর ফ্লোরের জন্য মানে নাম কমায় নিয়ে তারপর রাউন্ড আপ করবে। ফ্লোর 1.4 কে 1 বানাইছে।
রাউন্ড করে দিছে। আরো অনেক ফাংশন আছে, এখানে সবগুলো তো দেয় নাই, আমাদের যেটা লাগবে সেটা বুঝে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা গুগলে সার্চ দিতে পারি যে আমি এই কাজ করতে গেলে কি করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ইরর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এসডি লিখতে হয়, স্ট্যান্ডার্ড ইরোর জন্য এসি লিখতে হয়, এরকম। স্ট্রিং, স্ট্রিং ওই যে আমরা যে ওয়ার্ড গুলাকে বললাম সেগুলো হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কিন্তু এই যে এরকম ইনভার্টেড কমা দুইটা রাখলেও হবে, একটা রাখলেও হবে, দুইটাই ভ্যালিড। আমি যে দুইটা রাখছি বা একটা রাখছি সব দুইটাই ভ্যালিড। স্কেপ ক্যারেক্টার দেখি, স্কেপ ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারকে যদি স্কেপ করে যেতে চাই, মানে আমি চাই যে আমার পুরো সেন্টেন্সটাই প্রিন্ট হোক কিন্তু কোনো একটা ওয়ার্ড প্রিন্ট হবে না, তখন এটাকে স্কেপ করতে গেলে আমাকে ওইটা এই এর ভিতরে রাখতে হবে। যেমন আমি এটাকে আমি করি, এটাকে আমি রান করি, যে ভাইকিংস যে লেখাটা এইটাকে কিন্তু স্কেপ করছে, ভাইকিংসটা প্রিন্ট হবে না। যে এইভাবে লিখলে এটা এরর আসবে, লিখে দিছে আমাকে কিভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে স্ল্যাশ দিয়ে, শুধু এইভাবে লিখলে হবে না। এইটা হচ্ছে মেনিয়া। উই আর দ্য সো কল্ড ভাইকিংসটা আমি বাদ দিতে চাই, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, শুধু ওইভাবে লিখলে হবে না। এই কাজটা আমার কাজে লাগে নাই কখনো, এরকম ক্যারেক্টার বাদ দেওয়াটা কাজে লাগে নাই, কিন্তু অনেকের কাজে লাগতে পারে। হুম। উই আর সো কল্ড ভাইকিংস। এটা আনার কারণে এইটুকু বাদ গেছে। এখন করি কি আসে দেখি, এটা এরর দেখাচ্ছে, আনএক্সপেক্টেড টোকেন। এখান থেকে কেটে দিয়ে যদি এখানে দেই তখন আবার এটা ইনক্লুড হচ্ছে। যাক, এটা কাজের না, বুলিয়ানে চলে যাই। এটা খুবই কাজের জিনিস, ট্রু ফলস। আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে, কখন হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, এটুক তো জানি, কিন্তু সরাসরি ইকুয়াল বোঝাতে গেলে আমাকে দুইটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। আর যদি শুধু একটা দেই, একটা দিলে কিন্তু ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়, কিন্তু ইকুয়াল বোঝাতে গেলে, লজিক্যালি ইকুয়াল বোঝাতে গেলে আমাকে দুইটা ইকুয়াল সাইন ইউজ করতে হবে। যদি একটা ইকুয়াল সাইন ব্যবহার করি তাহলে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, এটা মনে রাখতে হবে কম বেশি এটা বোঝাতে গেলে। এটা হচ্ছে ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এরকম আছে না বিভিন্ন সিম্বল, এরকম অনেকগুলো সিম্বল আছে আমাদের বিভিন্ন ইয়া করতে গেলে আর কি। তো আমরা এটা একটা লজিক্যাল বিষয়ে চলে যাই সরাসরি, দেখেন এটাকে কপি করলাম। হুম। তো এখানে কি ডিক্লেয়ার দিলাম, এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে 200, বি হচ্ছে 33। তো আমি এখানে লজিকটা কি দিলাম, ইফ লজিক দিলাম, ইফ বি ইজ গ্রেটার দেন এ,
মানে বি যদি এ এর থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট বি ইজ গ্রেটার দেন এ, এই কথাটুকু প্রিন্ট করবে। আর যদি বি এ এর থেকে বড় না হয় তাহলে এলস প্রিন্ট করবে হচ্ছে বি ইজ নট গ্রেটার দেন এ, এইটা। তো এখানে ইফ আর এলস এই দুইটা হচ্ছে আমার লজিক। ইফ লজিকে কি দিলাম? ইফ বি ইজ গ্রেটার দেন এ, তাহলে বি যদি আসলেই এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে কি বি ইজ গ্রেটার দেন এ, মানে এই কথাটুকু প্রিন্ট করবে। ঠিক আছে? আর যদি বড় না হয় তাহলে সরাসরি এর ভিতরে ঢুকবে। এই যে আমি এই যে এইটা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলে আমাদের এটা ক্লোজ করি। আর এলসটা যদি আমি নিচে নামাই দিই তখন আর এই অংশটুকু কাজ করে না। আমি এইটুকু বলি, এইটুকুর কথাই বলি। আমি ধরেন এইটুকু এখন আপাতত বাদ দেই। এটাকে সহজ ভাষায় আগে আগে ছোট জিনিস বুঝাইনি। বি এ এ আসলে বি এর থেকে বড়, আমি দেখেই বুঝতেছি লজিকটা। এ 200 বি 333, এটাকে রান করি। এর মধ্যে 200 আর 33 অ্যাসাইন হয়ে গেল। এখন যদি এ বড় হয় বি এর থেকে তাহলে কোন কথাটা প্রিন্ট করবে? বি ইজ গ্রেটার দেন এ। আমি এই জিনিসটাকে এইটুকুর ভিতরে ক্লোজ করে ফেললাম। এটুকু এই কথাটুকু এটার ভিতরে এই লজিকের ভিতরে ক্লোজ করলাম, এই কারণে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করছি। ঠিক আছে? তো আমি এটাকে এখন আমি এটুকু রান করি, তাহলে কি আসবে দেখি। যেহেতু লজিকটা কি বলছে, এ হচ্ছে 200 আর বি হচ্ছে 33, তাহলে আমাকে যেহেতু এই লজিকটা রাইট তাই আমাকে দেখাচ্ছে বি ইজ গ্রেটার দেন এ, এটাই প্রিন্ট হয়েছে। আর আমি যদি এটা না হতো তাহলে এরর আসতো। আমি এটা যদি বি বানাই আর এটাকে এ দেই তাহলে কি আসে দেখি। তাহলে কিন্তু এই জিনিসটা প্রিন্ট হয়নি, কারণ বি তো এর থেকে ছোট, এই কারণে প্রিন্ট হয়নি। যদি বি এর থেকে ছোট হয়, মানে আমি যদি লজিকে এখানে ঠিকটা দিতাম তাহলে এটা প্রিন্ট হইতো, যেহেতু এখানে হয়নি তাই এটা প্রিন্ট হইলো না। তাহলে এখন আমি কি করব? এটা প্রিন্ট হতে গেলে আমার কি করতে হবে? এখন আমি দেই এলস, এখানে না এখানে এলস, তখন আমি সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট কি হবে? তাহলে প্রিন্ট ভি যেহেতু ছোট তো এখানে লিখবো এ ইজ গ্রেটার দেন বি, এই কথাটা আমার হবে। তো এখন আমি যদি প্রিন্ট দিই তখন কি আসবে দেখি। এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে না? তাহলে যেহেতু বি এর থেকে ছোট তাই এই লজিক খাটে নাই, তাই আমার কোথায় চলে গেছে? এখন এইটাকে চেক করতেছে, এই লজিকটা চেক করতেছে। প্রথম লজিককে খাটে নাই, তো এই কারণে সেকেন্ড লজিকে চলে গেছে। এলস প্রিন্ট এ ইজ গ্রেটার দেন, এখন দেখতেছে এখন ঠিক আছে, এ বি এর থেকে গ্রেটার, এই কারণে প্রিন্ট হয়েছে এই কথাটা, এ ইজ গ্রেটার দেন বি। সোজা কথা। এটুকু কি বুঝছেন আপনারা কিভাবে লজিক কাজ করে? হুম। জি ভাই, বুঝতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্রাকেট গুলো খেয়াল রাখতে হবে, ব্রাকেট গুলো খেয়াল রাখতে হবে, এদিক ওদিক হলে কিন্তু এগুলো কাজ করবে না। যেমন আমি প্রথমে কি করেছি, আমি আমার লজিকটা দেখাইছি, ইফ লজিকটা দিছি, এরপরে আমার আমি হচ্ছে কি করতে হবে সেই সেই কাজটা ওকে বুঝাই দিছি। সেকেন্ড ব্রাকেট দিলাম, প্রিন্ট, কি প্রিন্ট করতে বললাম? যদি এই লজিকটা কাজ করে তো আমার কি কাজ করতে হবে সেটা ডিক্লেয়ার করে দিছি, প্রিন্ট বি ইজ গ্রেটার দেন এ। তারপরে এটাকে আবার ক্লোজ করে দিছি, এটাকে শুরু করলাম, এটা ক্লোজ করলাম। এখন যখন এই লজিকে দেখলো, এই লজিকটা দেখলো যে এই দুইটার ভিতরে এইটা ঠিক আছে কিনা, যখন দেখলো এটা ফলস, এটা কাজ করতেছে না, তখন ও সরাসরি পর সেকেন্ড লজিকে চলে গেছে, এলস। তখন আমি এটাকে শুরু করলাম এটা দিয়ে আর এটা দিয়ে শেষ করছি, এটা ক্লোজ করছি। তারপর প্রিন্ট কি
সেকেন্ড লজিকটা যদি খাটে তাহলে এইটা ঠিক, এ ইজ গ্রেটার দেন বি। তারপরে এটা দিয়ে ক্লোজ করছে। আমি যদি এই ব্র্যাকেটটা না দিতাম তাহলে এরর আসতো। দেখছেন এখানে হচ্ছে এই যে ক্রস আসছে, এরর আসছে। আমাকে এটা দিতেই হবে, এটাকে ক্লোজ করতেই হবে। এরকম ভুল ত্রুটি হলে এখানে ক্রস দিয়ে দেখায় দেয়, সহজ মানে বেসিক ভুল হলে প্রথমেই দেখাই দিবে যে আসলে এখানে প্রবলেম। আবার এই এলসটা যদি আমি নিচে রাখতাম তাও কিন্তু সমস্যা হতো। এলসটা যদি আমি নিচে নামাই দেই তখন কিন্তু এইটাকে আর পড়তে পারবে না। আমি তো এখন যদি এটা প্রিন্ট রান করি দেখবেন এরর আসবে, এরর আসতেছে, কারণ এলস লজিকটাকে আমি নিচে নামাই দিছি। এটা এটার পরে খাটতেছে না, এই পর্যন্তই এটা শেষ এরকম মনে করতেছে। তো এলস কে অবশ্যই এই যে যেখানে আমি ফার্স্টটা ক্লোজ করেছি সেটা ঠিক বরাবর রাখতে হবে। মানে এটা এই স্পাইরাল ভাবে যাচ্ছে, দেখেন এখানে দিয়ে যে এইভাবে যে তারপরে এইখানে এসে বন্ধ না হয়ে এই সেকেন্ড লজিকের ভিতর ঢুকে গেছে। কিন্তু এলসটা যদি নিচে নামাই দিতাম তখন এখানে ক্লোজ হয়ে যেত, তখন আর ওইটা বুঝতে পারতো না। এজন্য আমাকে সেকেন্ড লজিকটাকে অবশ্যই এটা বরাবর রাখতে হবে। মানে প্রথম লজিকটা যেখানে ক্লোজ হয়েছে সেখান থেকে শুরু করতে হবে সেকেন্ড লজিকটা, তাহলে এটা কাজ করবে। এরকম অনেক লজিক্যাল বিষয় লাগে, আমাদের কাজ করতে হয় অনেক লজিক্যাল বিষয় নিয়ে। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। দেখি ট্রু ফলস এর বিষয়টা দেখি। এ ইজ গ্রেটার দেন বি, আরেকটা হচ্ছে বি ইজ গ্রেটার দেন এ। আমি যদি এই দুটো রান করি তখন কি আসে দেখি। এই দেখেন এ হচ্ছে 200, বি হচ্ছে 33। এ ইজ গ্রেটার দেন বি যখন আমি রান করলাম তখন দেখাচ্ছে ট্রু, কারণ এটা সত্যি কথা, 233 এর থেকে বড়। আর বি ইজ গ্রেটার দেন এ যখন আমি রান করলাম তখন দেখেন এটা ফলস আসছে, কারণ বি তো এর থেকে বড় না, তাই এখানে ফলস আসছে। এটা হচ্ছে এই লজিকের ব্যাকগ্রাউন্ডে কি চলছে সেটা দেখাইলাম আপনাকে। এই যে এ বি ইজ গ্রেটার দেন এ, এটা একটা মিথ্যা কথা, যেহেতু এটা ফলস তাই এটা সেকেন্ড লজিকে পাঠাই দিছিল। যদি এটা ট্রু হইতো তাহলে সেকেন্ড লজিকে যেত না, তাহলে এখানেই শেষ হয়ে যেত। ঠিক আছে, সহজ জিনিস, একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, একটু গুতাগুতি করলে তখন দেখবেন অনেক সহজ হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস টুকটুক করে নিজে লিখতে হবে, নিজে টাইপ করে করতে হবে। অপারেটর, কি কি অপারেটরস আছে, এই যে এই অপারেটরস গুলো মুখস্থ থাকতে হবে। প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো আমরা জানি। এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট মানে পাওয়ার, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আমরা এই সাইনটা ব্যবহার করি। মডুলাসের ক্ষেত্রে হচ্ছে এটা, মডুলাস মানে ভাগশেষ, দুইটা পার্সেন্টেজ। ইন্টিজার, ইন্টিজার ডিভিশনের ক্ষেত্রে আমরা একটা পার্সেন্ট তারপর স্ল্যাশ দেখুন একটা পার্সেন্ট এটা দিই। ঠিক আছে, তো এই এই যে অপারেটর, সেই অপারেটর গুলো মনে রাখতে হবে কোন অপারেটর কোন কাজে লাগে। আর এ আছে কিছু অপারেটর। ইকুয়াল বোঝাতে গেলে লজিক্যালি যখন আমরা কোনো কিছু ডিক্লেয়ার করি, যেমন একটু আগে গ্রেটার দেন লেস দেন বুঝাইছি, সেইখানে ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করছিলাম। একদম ইকুয়াল বোঝাতে গেলে দুইটা ইকুয়াল সাইন দিতে হবে, কারণ একটা ইকুয়াল দিলে ওটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়। আর যদি শুধু ইকুয়াল বোঝায় তাহলে মানে মানে এক্স ইকুয়ালস টু ওয়াই এরকম যদি বোঝাতে চাই তখন দুইটা ইকুয়াল সাইন দেব। নট ইকুয়াল বোঝাতে চাইলে এই যে এই যে এইটা, আর গ্রেটার দেন এটা লেস দেন তো দেখছেন, গ্রেটার দেন ইকুয়াল হলে গ্রেটার দেন আর ইকুয়াল, লেস দেন ইকুয়াল হলে লেস দেন সাইন তার ইকুয়াল, এরকম তারপর হচ্ছে ইকুয়াল সাইন। এই অপারেটর গুলো মনে রাখতে হবে আমাদের লজিক ডিক্লেয়ার করার সময়। আমাদের এই এই অপারেটর গুলো খুব কাজে লাগে। ইভেন যে কোনো অপারেটরই আমাদের বিভিন্ন কাজে লাগতে পারে, কোন সময় কোনটা কাজে লাগে এটা বলা যায় না। তো এই এই লজিক ইয়াগুলো মনে রাখবেন। আবার এখানে লজিক্যাল কিছু অপারেটর আছে। এন্ড, আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা করছি না, তারপরে যে এন্ড অর দিয়ে কাজ করছি, ওই যে কি গেট, তো এন্ড গেট, নট গেট, নর গেট এরকম করছি না, ওই লজিক গুলাও এখানে কাজে লাগে। যে শুধু এন্ড দিলে এন্ড অপারেটর, উভয় উভয় ট্রু যখন এরকম কোনো কোনো কিছু যখন বোঝায় তখন আমরা এন্ড ব্যবহার করি। ঠিক আছে,
এটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ লজিক্যাল অ্যান্ড অপারেটর। একটা একটা করে যদি আমি আলাদা আলাদা করেই করি তাহলে শুধু অ্যান্ড। আর লজিক্যাল অ্যান্ড অপারেটর এটা কি, রিটার্নস ট্রু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু। যেমন দেখাই, একটা স্টেটমেন্ট হচ্ছে এ, এখানে এ আর বি, এটা এটা হচ্ছে ট্রু, এটা একটা স্টেটমেন্ট এ ইজ গ্রেটার দেন বি, এটা লজিক্যালি ট্রু, কিন্তু বি লজিক্যালি ট্রু না। এটাকে আমি যদি এইভাবে অ্যান্ড দিয়ে করি, এরকম করি, তাহলে কি আসে দেখি, ফলস আসে। ঠিক আছে, কারণ একটা ট্রু আরেকটা কিন্তু ফলস, এই কারণে ফলস আসছে। দুইটা দিলেও সেম জিনিসই আসবে আমাদের। দুইটা দিলেও ফলস আসবে। আরেকটা স্টেটমেন্ট তৈরি করি দেখি, সি সি দিলাম হচ্ছে 25, এইটা দিই সি। এখন বি কিন্তু সির থেকে বড়, এ বি থেকে বড়। এখন দেখি রান করে, এখন ট্রু আসছে। বোথ স্টেটমেন্টটি ট্রু, এই কারণে ট্রু দেখাচ্ছে। একটা দিলেও সেমই দেখাবে যদিও, কারণ দুইটাই তো ট্রু, এই কারণে এটাও ট্রু দেখাবে। এই লজিক্যালেও এটাও ট্রু দেখাচ্ছে। দুইটা দিলেও ট্রু দেখাবে, একটা দিলেও ট্রু দেখাবে। কিন্তু এই বিষয়গুলো পরে দেখাবো, ম্যাট্রিক্স ভেক্টর এই বিষয়গুলো পরে আসবে। আজকে এই ফাংশন পর্যন্ত থাকবে, বেশি আর দেখাবো না, এই পর্যন্ত আপাতত দেখাবো। তো তো এই বিষয়গুলো যখন ম্যাট্রিক্স ফাংশন দেখাবো তখন বুঝে যাবে। এই পর্যন্ত থাক। এই যে অ্যান্ড গেট, নট গেট, নর গেট আছে না, অর গেট আছে, এগুলির ক্ষেত্রে আমরা এই টাইপের লজিক ব্যবহার করি। এইভাবে ভার্টিক্যাল ড্যাশ যদি ব্যবহার করি তাহলে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ লজিক্যাল অর অপারেটর। আর এটা হচ্ছে রিটার্নস ট্রু ইফ ওয়ান অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। এটা হচ্ছে দুইটা স্টেটমেন্ট ট্রু হলে তখন একটা ব্যবহার করি, দুইটার যে কোনো একটা ট্রু হলে দুইটা ব্যবহার করি, এইগুলা ব্যবহার করি। দেখি এটা আমি এখানে একটু অ্যাপ্লাই করে দেখি, আগের যে ভুলটা ছিল সেটা ব্যবহার করি। হুম, এখন ট্রু আসার কথা। দেখছেন, এটা অর অপারেটর, যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হইলেও ট্রু দেখাবে, যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হইলেও সেই ট্রু দেখাবে। এ ইজ গ্রেটার দেন বি, এটা ট্রু, বি ইজ গ্রেটার দেন এ, এটা ট্রু না। তাও আমি অর লজিক ব্যবহার করার কারণে ট্রু আসছে, যে কোনো একটা করলে এটা ট্রু দেখাবে। এই হচ্ছে অর অপারেটরের কাজ। আর নট অপারেটর হচ্ছে এই শুধু এক্সক্লামেশন সাইনটা। এই হচ্ছে বিষয়। আর ইফ এলস এর বিষয়টা আমি আজকে দেখাইলাম, এমনি আগেই দেখাই ফেলছি। এই ইফ আর এলস, ইফ আর এলস, এটা একটু এই লজিক্যাল বিষয়টা দেখাইতে ফেলছি অলরেডি আপনাদেরকে। এখন আমরা নেস্টেড ইফে চলে যাই। নেস্টেড ইফ, এই অংশটুকু দেখে কমা, এই অংশটুকু দেখেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এক্স হচ্ছে 41 ডিক্লেয়ার করেছি। ইফ এক্স ইজ গ্রেটার দেন 10, ইফ এক্স যদি 10-এর থেকে বেশি হয় তাহলে কি প্রিন্ট করব, অ্যাবভ 10। এরপরে আমি আবার কি দিলাম, ইফ এক্স ইজ গ্রেটার দেন 20,
তখন প্রিন্ট করব প্রিন্ট অ্যান্ড অলসো অ্যাবভ 20, এই কথাটা আমি প্রিন্ট করব। তো নেস্টেড ইফ কেন বলেছি, কোন লজিকের আন্ডারে যদি আরেকটা ইফ লজিক থাকে, যেমন এই ইফ লজিকটার উপরে নিচে আন্ডারে আরেকটা ইফ লজিক আছে, এই কারণে সেকেন্ড ইফটাকে আমি নেস্টেড ইফ বলতেছি। ঠিক আছে, তাহলে এই দুইটাই প্রিন্ট হবে। এক্স যেহেতু 41, 10-এর থেকেও বড়, 20-এর থেকেও বড়, তো দুইটাই প্রিন্ট হবে। প্রথম লজিকেও ঠিক আছে, পরের লজিকেও ঠিক আছে। আমি ধরেন এটা প্রিন্ট করলাম, এখানে একটা ভুল আছে, আনম্যাচড ওপেনিং ব্র্যাকেট, আনম্যাচড ওপেনিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেটের সমস্যা আছে, এখানে ভুল থাকার কথা না। এই পর্যন্ত তো ঠিকই আছে। তো হওয়ার কথা, হচ্ছে না। পুরোটা আনি, এখন একটু প্রিন্ট দিয়ে দেখি কি হয়। আচ্ছা, আমি লজিকটা একবার বুঝি। x হচ্ছে 41, যদি x is greater than 10 হয় তাহলে প্রিন্ট হবে above 10। আচ্ছা, তারপরে আরেকটা লজিক দিলাম, তারপরে যদি x 20-এর থেকেও বড় হয় তাহলে প্রিন্ট হবে above 20 and also above 20। যদি সেটা না হয় তাহলে এলস কি দিলাম, প্রিন্ট বাট নট above 20। যদি 20-এর থেকে বড় না হয় তাহলে নট above 20 আসবে। যদি সেটাও প্রিন্ট না হয়, মানে সেটাও না হয়, তাহলে এলস প্রিন্ট বিলো 10। মানে যদি 10-এর থেকে বড় হয় এই কথাটা প্রিন্ট করবে, যদি 10-এর থেকে ছোট হয় তাহলে এই কোনো লজিক কাজ করবে না, সরাসরি এইটা প্রিন্ট করতো, বিলো 10 করতো। আমি এই লজিকটাকে একবার খাটায় দেখাই, প্রিন্ট করে দেখাই। কেন কাজ করতেছে না? সব তো ঠিকই আছে। এইটা ক্লোজ হচ্ছে, এটা এখানে ক্লোজ হচ্ছে, এটা এখানে ক্লোজ হচ্ছে, এটা এখানে ক্লোজ হচ্ছে, এটা এখানে ক্লোজ হচ্ছে। এই ক্লোজটা মনে হয় ভুল। আরেকটা হবে মনে হয় সেকেন্ড ব্র্যাকেট। এইটাতে সমস্যা আছে। ওটা ব্লক x গ্রেটার দেন 10, এটা মনে হয় ব্লক করতে হবে নাকি ভাইয়া? এখন হওয়ার কথা, দেখি। তাও প্রিন্ট বাট নট অ্যাবভ 20। এখানে একটা ডিস্টার্ব হচ্ছে। এইটা টোটালটা তো ব্লক করতে হবে না? এই টোটালটা একটা, হ্যাঁ, এই টোটাল একটা হলো, একটা এটা ক্লোজ হলো, এই লজিক ক্লোজ হলো, এই লজিক ক্লোজ হলো। এখানে তো ভুল নাই, তাহলে এটা কেন কাজ করবে না? কিন্তু এটাই কপি করছি, ট্রাই ইট ইয়োরসেলফে যাই, এটা রান করার কারণে এই দুটা অ্যান্সার আসলো। ইফ এক্স ইজ গ্রেটার দেন 10 তাহলে অ্যাবভ 10 আসবে, এই যে অ্যাবভ 10 আসছে, এটা যেহেতু সত্যি এটা 10 আসছে। ইফ এক্স এক্স ইজ গ্রেটার দেন 20 তাহলে প্রিন্ট আসবে এন্ড অলসো অ্যাবভ 20, এটাও আসছে। যেহেতু এই দুটো রাইট হয়ে গেছে তাহলে তো আর এই এলস এ যাবে না, এলস এর ইয়েতে যাবে না, দুইটা এটুক প্রিন্ট হবে না। আর আমি যদি এটা করি, এটাকে যদি 10 এর থেকে ছোট করে দিই, 9 করে দিই, তাহলে বিলো 10টা প্রিন্ট হওয়ার কথা। আমি এখন রান করি,
হ্যাঁ বিলো 10, এই যে 9 আসার কারণে x এর থেকে যেহেতু 10, x এর ফার্স্টে এই লজিকটাকে ট্রাই করলো x এর থেকে বড় কিনা, যেহেতু বড় না তাই এটা প্রিন্ট করে নাই, তারপরে লজিকটা ট্রাই করছে নেস্টেড ইফ। এটা সেকেন্ড ইফটার, প্রথম ইফের পরে আন্ডারে যে সেকেন্ড ইফটা এক্স এর থেকে 20 থেকে বড় না, সেটাও ফলস আসলো, তাহলে এটাও প্রিন্ট করলো না। তারপরে এলসে চলে গেল প্রিন্ট বাট নট অ্যাবভ 20, এটাও ট্রাই, যেহেতু 20 এই ব্লকে ঢুকবে না, যেহেতু এইগুলো একটা ব্লকেও ঢুকবে না, এই লজিক কাজ করে না দেখি, তাহলে এই ব্লকে এসে পৌঁছাইছে, তিনটা লজিকের একটাও খাটেনি, পরে সবার শেষ ব্লকে চলে আসছে, যেন এলস প্রিন্ট বিলো 10, এই জন্য এইটা প্রিন্ট হয়েছে। তো এইখানে কাজ করতেছে, মেইন আরে কেন কাজ করবে না, এটাই হচ্ছে আমার কথা। আমি আবার এখানে পেস্ট করলাম, এটা সফটওয়্যারগত সমস্যা হতে পারে। হ্যাঁ, এখন ঠিকই আছে বিলো 10। ওখানে সমস্যা ছিল কোনো, এই যে লজিক গুলা ঠিকই অফ করা আছে, এইটা হ্যাঁ ঠিক, ব্লক গুলো প্রত্যেকটাই ক্লোজ করা, ঠিক মতোই ক্লোজ করা। এখন একটু টেকনিক্যাল ইস্যু হয়েছিল, এই কারণে ফার্স্টে ইফ লজিক দিলাম, তারপরে এটা এখন এই লজিকের আন্ডারে এটা আনতে হবে অ্যাবভ 10, তারপরে এইটুকু কিন্তু একসাথে কেন করা হয়েছে, এই ব্লকটাকে, এটা এটা এখানে ওপেন এখানে ক্লোজ, এইটুককে একসাথে করা হয়েছে, কারণ এটা নেস্টেড ইফ, এই কারণে এটার সাথে এটার কানেকশন। হুম, এই ব্লকটা আলাদা পুরোপুরি। বললাম যে ফার্স্টের ইউজ আছে না, ওটার ইউজ হচ্ছে নিচেরটা। হুম, এটাকে ক্রস দিয়ে কেটে দিই। এই ফার্স্টের ইফ এর এলস হচ্ছে এইটা, তাই এইখানে ক্লোজ করা হয়েছে। হুম, আর এই এলস হচ্ছে এই ইফ এর ক্লোজ, এই ইফ এর আন্ডারে হচ্ছে এই ইফ, তাই এটা নেস্টেড ইফ, আর এই এফ এর এলস হচ্ছে এইটা, তাই এখানে এসে থামছে, আর এই ফার্স্ট এর ইফ এর এলস হচ্ছে এই নিচেরটা, তাই এইখানে ক্লোজ হয়েছে। এই ইফ এর আন্ডারে এই ভিতরের জিনিসগুলা, এই ইফ এর আন্ডারে এইখানে আমি আরেকবার বলি, এই যে এটা ওপেনিং এটা ক্লোজ কেন, এটা আমি এটাকে নিচে নামে, তাহলে সহজে বোঝা যাবে। এটা ওপেন এটা ক্লোজ, তো এই ইফ এর ভিতরে এই ইফ আসছে, এই জন্য সেকেন্ড ইফটা হচ্ছে নেস্টেড ইফ, আর সেকেন্ড ইফ এর এলস হচ্ছে এইটা, এই কারণে এই ইফ এর যেখানে ক্লোজ হয়েছে সেটার আন্ডারে আমি এলসটা সেটার পরে এলসটা লিখছি। সেকেন্ড ইফ মানে নেস্টেড ইফ এর ক্লোজিং এর পরে আমি এলসটা লিখছি যেহেতু, তাই এই এলসটা হচ্ছে সেকেন্ড ইফ এর এলস, আর প্রথম ইফ এর এলস হচ্ছে এই নিচেরটা। আমার এলস অলওয়েজ ইফ এর যেখানে ক্লোজিং হবে সেখানে লিখতে হবে, এইটা ওপেন এটা ক্লোজ, এই ক্লোজের পরে এই এলসটা লিখছি, তাই ফার্স্ট ইফ এর এলস হচ্ছে এইটা, আর সেকেন্ড ইফ এর এলস হচ্ছে এইটা, তাই সেকেন্ড ইফ এর এলস এর যে ইফটা যেখানে ক্লোজ হয়েছে সেখানে আমি এলসটা লিখছি। এটা বুঝছেন, এই ব্র্যাকেট দেওয়ার জিনিসটা বুঝছেন, কোথায় কোন জায়গায় কোন ব্র্যাকেট দিব? জি ভাইয়া, ট্রাই করতেছি বোঝার। হ্যাঁ হ্যাঁ, একটু বুঝতে হবে ভালো করে, মাথা এগুলো কি গরম সব করার মনে জিনিস। রাখতে লাগবে? না, এটা মনে রাখার কিছু নাই, দেখেন আমি মানে থিওরি গুলো সব? হ্যাঁ মানে এটা তো খুবই বেসিক, এগুলো আপনি যখন ট্রাই করবেন তখন দেখবেন সরাসরি চলে আসছে। আমি ফার্স্টে ডিক্লেয়ার করছি ভেরিয়েবল এক্স হচ্ছে 9 হচ্ছে এক্স এর থেকে ছোট, এটা ডিক্লেয়ার করেছি। সেকেন্ডলি আমি একটা লজিক দিছি, মানে একটা লজিক দিলাম, ইফ এক্স ইজ গ্রেটার দেন 10, এটা আমার তো এটা এখন আমার ওপেন করলাম, তারপর ক্লোজ করব। আমি মাঝখানে আরো কয়েকটা
লজিক দিব। তো আমি চাচ্ছি একটা নেস্টেড ইফ আনতে। যদি এক্স এর থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট হবে? প্রিন্ট অ্যাবভ 10। যদি এইটা না হয় তখন আরেকটা আমি ইফ আনলাম, ইফ এক্স ইজ গ্রেটার দেন 20, তখন প্রিন্ট হবে অ্যান্ড অলসো অ্যাবভ 20। এইটাও প্রিন্ট হবে, এটাও প্রিন্ট হবে, অ্যাবভ 10ও প্রিন্ট হবে অ্যান্ড অলসো অ্যাবভ 20ও প্রিন্ট হবে। আমি কিন্তু এলস দেই নাই, আমি নেস্টেড ইফ দিছি, যেহেতু দুইটাই প্রিন্ট করতে হবে। যদি এইটা প্রিন্ট হয় তাহলে ওইটা প্রিন্ট হবে না, তখন কিন্তু আমরা এলস দিতাম, অথবা এইটা না হলে ওইটা হবে, তখন এলস দিতাম। কিন্তু এইটা আমি তো দুইটাই প্রিন্ট করব, এই কারণে আমি সেকেন্ড টাইম ইফ আনছি। মানে এক্স ইজ গ্রেটার দেন 10, মানে এইটাও প্রিন্ট করব, আমি এইটাও প্রিন্ট করব, দুইটা একসাথে প্রিন্ট করব, এই কারণে আমি দুইবার ইফ আনছি। আর যদি এলস আনতাম তাহলে এইটা প্রিন্ট না হয় ওইটা আসতো। ঠিক আছে? তো আমার প্রথমবার কি হয়েছিল দেখেন, এইটাই দেখেন, এটাই ইফ বি ইজ গ্রেটার দেন এ, তখন প্রিন্ট আসবে বি ইজ গ্রেটার দেন এ। কিন্তু যদি এটা না হয় তখন এলস হবে এটা, তাই না? প্রথম লজিকটা আরেকবার আমি করে দেই, সহজে বুঝে যাবে। এ ডিক্লেয়ার করেছে 200, বি হচ্ছে 33, রান করলাম, কি আসলো? এ ইজ গ্রেটার দেন বি। কেন আসলো? কারণ হচ্ছে প্রথমে এই লজিকটাকে ট্রাই করছে, বি ইজ গ্রেটার দেন এ, তখন দেখলো এটা একটা ফলস কথা, তার মানে এইটা প্রিন্ট হবে না, প্রিন্ট বি ইজ গ্রেটার দেন এ, এটা প্রিন্ট হবে না। তো কোথায় চলে যাবে? এলস এ চলে যাবে। তাহলে কি প্রিন্ট হবে? এলস এ যখন দেখলো কি, তাহলে মানে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এটা প্রিন্ট হবে। যদি মিথ্যা হয় তাহলে এটা প্রিন্ট হবে, তাই এ ইজ গ্রেটার দেন বি প্রিন্ট হয়েছে। ঠিক আছে? তো এই এলসটা হচ্ছে এই ইফ এর এলস, তাই এইটা যখন ইফটা যেখানে ক্লোজ হয়েছে তার পরপরই আমি এলস লিখছি। ঠিক আছে? এখন আমি সেকেন্ড লজিকটায় আবার আসি, ইয়াটাতে আসি। ইফ এক্স ইজ গ্রেটার দেন 10, তাহলে প্রিন্ট হবে অ্যাবভ 10। আর ইফ এক্স ইজ গ্রেটার দেন 20, তাহলে হবে প্রিন্ট কি করবে? অ্যান্ড অলসো অ্যাবভ 20, এটা প্রিন্ট হবে। দুইটাই প্রিন্ট হবে, এই কারণে আমি দুইবার ইফ লিখছি। যদি 20 এর থেকে বড় না হয় তাহলে কি প্রিন্ট হবে? বাট নট অ্যাবভ 20 হবে। হ্যাঁ, যেমন এটা যদি আমি 19 লিখে দিই তাহলে কি প্রিন্ট হবে দেখি। এখন আমি এটাকে প্রিন্ট করে দেই, বাট নট অ্যাবভ 20, দেখছেন? প্রথমে ট্রাই করলো এক্স ইজ গ্রেটার দেন 10, এটা সত্যি কথা, ট্রু, তাই কি হয়েছে? প্রিন্ট করছে অ্যাবভ 10। পরে আবার সেকেন্ড অপশনে কি দিছি? ইফ এক্স ইজ গ্রেটার দেন 20, প্রিন্ট অ্যান্ড অলসো অ্যাবভ 20। কিন্তু এইটা তো সত্যি না, ও তো 20 এর থেকে বড় না, তাহলে কোথায় চলে গেছে? এলস এ চলে গেছে। যেহেতু এইটা সত্যি না, এইটা সত্যি তাই প্রিন্ট হয়েছে, কিন্তু সেকেন্ডটা যেহেতু সত্যি না তাহলে এলস এ চলে গেল। এলস এখন ট্রাই করতেছে বাট নট অ্যাবভ 20, তাই বাট নট অ্যাবভ 20 প্রিন্ট হয়েছে, সোজা। তাহলে সেকেন্ড মানে এই এলসটা হচ্ছে সেকেন্ড ইফ ক্লোজ করা, সেকেন্ড ইফ এর এলস, মানে ইফ ক্লোজ যেখানে আছে সেখানে আমি এলসটা দিছি। এখন এটা যখন 9 ছিল তখন কি হয়েছিল? যখন প্রথমটা ট্রাই করছে মিথ্যা আসছে। ঠিক আছে? যেহেতু প্রথমটাই মিথ্যা চলে আসছে তাই এর ভিতরেই আর ঢুকে নাই, সরাসরি এই ইফ এর এলসে চলে গেছে। এটা তো মিথ্যা কথা, এক্স ইজ গ্রেটার দেন 10, তাই এইটার ভিতরেই ঢুকে নাই, এই ফুল ব্লকের ভিতরেই ঢুকে নাই। এই ইফ এর এলস হচ্ছে এইটা, এই ইফ এর প্রথম ইফ এর এলস হচ্ছে এইটা, এইখানে ঢুকেই নাই, এই ব্লকে ঢুকেই নাই, কারণ প্রথমেই এটা মিথ্যা। তাই আমি প্রথম ইফ এর ব্লকটা কোথায় শেষ? এখানে শেষ, যেটা ওপেনিং এটা শেষ, তো এইটার এই প্রথম ইফ এর এলস আমি এখানে লিখেছি, এলস। তখন আমার প্রিন্ট কি হবে? বিলো 10 প্রিন্ট হবে। এই যে আমি এটাকে এখন রান করি, এই যে বিলো 10, 10 এর নিচে, সো এই ব্লকেই ঢুকবে না, একদম এই ইফ এর এলস এ চলে গেছে, এই এলস কে ট্রাই করছে। দেখছেন? এখন কি মোটামুটি ক্লিয়ার নাকি আপনারা? আপু, আপনি বুঝতে পারছেন এখন? জি ভাইয়া, অনেকটাই বুঝতে পেরেছি। আসলে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে হ্যাঁ ভুল হবে এন্ড শিখবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। খালি ব্রাকেটটা দেখেন, হুম। ব্রাকেটের কথা হচ্ছে আমি লজিক দিব, তারপর ব্রাকেট দিব, তারপর কি প্রিন্ট করতে বলবো সেটা লিখবো,
এর পরেও যদি আমি কোনো ইফ দেই তাহলে তারপরে ইফ দিয়ে তারপরে সেই ইফ এর ওই যে যেটা প্রিন্ট করার কমান্ড দিব সেটাকে আবার সেই ব্লকটাকে আমি এই সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ দিব। তারপরে যদি এইটাও না হয় সেটার ব্যাপারে যদি আমি এলস অন্য কিছু যদি আমি প্রিন্ট করতে পারি তাহলে যেখানে ক্লোজ করব সেখানে আমি এলস দিব। তারপরে কি প্রিন্ট করতে বলবো সেই কমান্ডটাও আমি এই ব্লকটাকে আমি ওপেন করব প্লাস ক্লোজ করে দেব। ঠিক আছে, মানে আমি যাই ওপেন করি সেটার আগেই সেকেন্ড ব্র্যাকেট দেব, ক্লোজ করার সময় সেকেন্ড ব্র্যাকেট দেব, ক্লোজিং যেটা। ঠিক আছে, মানে এই জিনিস স্ট্রাকচারটাকে দেখতে হবে আপনার, যে কোথায় কোন ব্র্যাকেটটা দিচ্ছে, কোথায় শুরু করতেছে কোথায় শেষ করতেছে, সেই জিনিসটা বুঝতে হবে। আর যে ইফ এর এলস সেই ইফ এর ক্লোজিং যেখানে সেখানে এলসটা লিখতে হবে। আমি যদি এলসটা নিচে দিয়ে দিই তখন আর এটা কাজ করবে না, এটা এরর চলে আসবে। আমাকে ঠিক বরাবর যেখানে ক্লোজ সেখানেই এলসটা লিখতে হবে। আর পাইথনের মেইন সমস্যা পার্থক্যটা এটা যে আমি এলসটা যদি নিচে লিখতাম তাও পাইথন রান করতো, কিন্তু আর রান করবে না। এখানে সমস্যা পাইথনের অনেক মানে একটু এত বেশি টাইট মেইনটেনেন্স নাই, এত টাইট মানে ভাবে সবকিছু মেনটেন করতে হয় না, একটু ব্র্যাকেট এদিক ওদিক হইলেও কিছু হয় না। ওরা বুঝে নেয়, কিন্তু আর ওটা বুঝে না, আর কি একদম ঠিকঠাক ভাবে না লিখলেও এরর করবে। এরপরে আসি হচ্ছে ইফ এলস গেছে, নেস্টেড ইফ গেছে, এবার এন্ড অরে আসি। আজকে এই পর্যন্ত দেখাই, এরপরে আপনার নইলে একটু আপনাদের প্রেসার হয়ে যাবে। অরের বিষয়টা দেখাই। অর তো আপনাদের অলরেডি দেখাই ফেলছে, যদিও আমি তাও আরেকবার দেখাই, এইটাই দেখাই। এ 200, বি 33 আর সি হচ্ছে 500 দিলাম। তো আমি কি লজিক দিলাম, ইফ এ ইজ গ্রেটার দেন বি, এ যদি বি এর থেকে বড় হয়, অথবা এ এখানে কি আমি অর কখন ব্যবহার করব, অর অপারেটরটা যখন দুইটার যে কোনো একটা ট্রু হবে তখনই কাজ হবে। ঠিক আছে, at least one of the conditions is true, তখন ওইটাই প্রিন্ট হবে। আর যদি এন্ড দিতাম তাহলে এটা প্রিন্ট হতো না। আমি যদি এটা এন্ড দিই, আচ্ছা আমি এটা আগে এটা রান করে দেখাই। রান করলাম, কি প্রিন্ট হলো, at least one of the condition is true। আমি এই লেখাটাকে প্রিন্ট করতে বলেছি, কারণ দুইটার কন্ডিশনের একটা যদি রাইট হয় তাহলেই প্রিন্ট হবে। এই যে a is greater than b, এটা রাইট, এখানে ইয়া অনুসারে a is greater than c না, এটা মিথ্যা কথা। তাই এখন আমি ধরলাম এই অরটার না রেখে এন্ড দেই। এখন যদি আমি রান করতে চাই তাহলে এটা প্রিন্ট হবে না, এটা প্রিন্ট হয় নাই, দেখছেন যে লেখা সেই লেখাই চলে আসছে, কোনো কথাই প্রিন্ট হয় না, এই লেখাটা প্রিন্ট হয় না। তাহলে আমি যদি এখন দেই এন্ড, এটা এলস এ চলে যায়, ধরেন এলস যদি ফলস হয়, এখন যেহেতু একটা ফলস, যদি ফলস হয় তাহলে অন্য কিছু প্রিন্ট করব আমি, তাই লিখলাম প্রিন্ট ব্র্যাকেট কপি করি, ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ ফলস লিখে দিই। এখন রান করি, ওয়ান অফ দ্য কন্ডিশনস ইজ ফলস। প্রথমে এখানে ঢুকছে, দেখলো এ ঠিক আছে কিন্তু বি ঠিক নাই, একটা কন্ডিশন ফলস, তো এই কারণে এটা প্রিন্ট হয়নি, এলস এ চলে গেছে, প্রিন্ট হয়েছে কি ওয়ান অফ দ্য কন্ডিশনস ইজ ফলস। ঠিক আছে, এই কথাটা আসছে। তো যদি অর হতো তাহলে এই কথাটাই ইয়া হতো, এলস এর ব্লকে আর ঢুকতো না। যদি অর হতো তাহলে এলস এর ব্লকে আর ঢুকতো না, এটা হচ্ছে তফাৎ। এইটা আবার প্রিন্ট করি, দেখেন এখন কি আসে।
at least one of the conditions is true, এইটা প্রিন্ট হয়েছে, কারণ এই দুইটার যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই এই লেখাটা প্রিন্ট হয়ে যাবে, তখন আর এলস এর ব্লকে ঢুকবে না। এন্ড হলে দুইটাই ট্রু হইতে হইতো, তাহলে হতো। ঠিক আছে, যদি এটা আমি উল্টা করে দেই তখন কি আসবে? তখনও কিন্তু এই কথাটাই প্রিন্ট হবে, কারণ অর এর ক্ষেত্রে দুইটাই ট্রু হতে হয়, অথবা যে কোনো এখানে দুইটাই ট্রু, অর এর ক্ষেত্রে দুইটাই ট্রু, দুইটা ট্রু হলেও হবে, একটা ট্রু হলেও সেম অ্যান্সারই আসবে। কিন্তু এন্ড এর ক্ষেত্রে আপনার একটা ট্রু হইলে আরেকটা ফলস হলে আসবে না, এন্ড এর ক্ষেত্রে দুইটাই ট্রু হইতে হবে। কিন্তু অর এর ক্ষেত্রে দুইটা ট্রু হলে তো আসবেই, একটা ট্রু হলেও আসবে। এই লজিক গুলো আপনারা একদম ছোটখাটো লজিক, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে এই যে আজকের রেকর্ডটা তো পেয়ে যাবেন, রেকর্ডটা দেখবেন, এই W3 স্কুলের যে ইয়াটা আছে সেটাও, সেখান থেকে প্রত্যেকটা বিষয় আপনারা একটু ট্রাই করবেন। লুপে যাচ্ছি না, কারণ লুপটা একটু ক্রিটিক্যাল, এখন আপনাদের মাথার জন্য খুব বেশি প্রেসারে চলে যাবে, প্রেসার আসবে। তো লুপ জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এই পর্যন্তই থাক তাহলে আপনাদের জন্য আজকে।